তুইও অবিক ভাইয়াকে পছন্দ করিস তাই না হিয়া? না তো, আমি অভিক ভাইকে কেন পছন্দ করব? না, এই এলাকার সব মেয়েই তো অবিক ভাইয়া বলতে পাগল, তাই তোকে জিজ্ঞেস করলাম আর কি। তুইও নিশ্চয়ই আর সবার মতোই অবিক ভাইয়াকে পছন্দ করিস। সবাই পছন্দ করে বলে কি আমাকেও পছন্দ করতে হবে? এমনটা কোথায় লেখা আছে শুনি? না, আসলে আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তুই কি রাগ করলি? না, আমি আসি আবির ভাইয়া, ক্ষুধা লেগেছে। কলেজ থেকে এসে কিছুই খাইনি। কথাগুলো বলেই আমি পুকুর পাড়ে বসার বেঞ্চি থেকে উঠে পড়লাম। সামনেই পুকুরে অভিক ভাইয়া গোসল করছে, আর তাকে দেখেই আবির ভাইয়া আমাকে কথাটা জিজ্ঞেস করেছে বুঝতে পারলাম। আবির ভাইকে আরেক নজর দেখেই আমি ওখান থেকে প্রায় ছুটে চলে আসলাম। আমি হিয়া, কলেজের 2য় বর্ষের ছাত্রী, আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার চাচাতো ভাই আবির। এবার অনার্স 3য় বর্ষে পড়ে। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করেই বাড়িতে এসেছে, বেশ কিছুদিন থাকবে। আর অভিক হচ্ছে আমার আরেক চাচার ছেলে, দেখতে যেমন সুন্দর তেমনি অহংকারী। ছাত্র হিসাবেও গ্রামের সেরা, ঢাকা মেডিকেলে পড়াশোনা করে, এবার ফাইনাল ইয়ারে। গ্রামের প্রায় সব মেয়েই অভিক ভাইয়া বলতে পাগল, যে কেউ একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না। কিন্তু আমার কেন জানি অভিক ভাইকে পছন্দ নয়। আমার কাছে আবির ভাইয়াই সেরা। অভিক ভাইয়ের মতো এত ফর্সা নয়, আবার লম্বাও নয়, পড়াশোনাতেও আমার মতো এভারেজ। শ্যামবর্ণের আবির ভাইয়া আমার কাছে সবার সেরা, যাকে দেখার জন্য আমি মাসের পর মাস অপেক্ষা করে থাকি। কখন বাড়ি আসবে আর কখন তাকে দু চোখ ভরে একবার দেখব। এই অনুভূতিটা তবে থেকে হয়েছে যবে থেকে আবির ভাইয়া ভার্সিটিতে ভর্তি হয়েছে। আগে হয়তো সবসময় চোখের সামনেই থাকতো বলে এই অনুভূতিটা বুঝতে পারতাম না, অথবা তখন এই অনুভূতিটা বোঝার মতো বয়স আমার ছিল না। আমি যাকে পছন্দ করি সে যদি আমার সামনে অন্য কোনো ছেলেকে পছন্দ করে কিনা তা জিজ্ঞেস করে, তাহলে তো রাগ হওয়ারই কথা। তাই আমি খাবার খাওয়ার অজুহাত দিয়ে ওখান থেকে চলে আসলাম। আচ্ছা, আবির ভাইকে বুঝতে পারে না যে আমি তাকে কতটা পছন্দ করি? নাকি বুঝতে চায় না আমার না বলা অনুভূতিগুলো? নাকি আমাকে মুখ ফুটে বলতে হবে তাকে যে আমি তাকে ভালোবাসি? একটা মেয়ে হয়ে আমি তাকে কি করে বলবো যে আমি তাকে ভালোবাসি? আর আবির ভাইয়া যদি আমাকে পছন্দ না করে, আমাকে ফিরিয়ে দেয়, তখন কি আমি সহ্য করতে পারবো? আবার আবির ভাইয়া যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে, তাহলে তো আমি সেটা সহ্য করতে পারবো না। আজ একটা বছর আমি আমার অনুভূতিগুলো লুকিয়ে রেখেছি, আর যেন পারছি না। যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষটার থেকে দূরে সরে যাচ্ছি, হারিয়ে ফেলছি সেই আবির ভাইয়াকে যাকে আমি মনে প্রাণে চাই। আবির ভাইয়া এসেছে শুনেই আমি কলেজ থেকে এসেই তাকে খুঁজতে পুকুর পাড়ে চলে গিয়েছিলাম, অথচ সে ভেবেছে যে আমি হয়তো আবির ভাইয়াকে দেখতে পুকুর পাড়ে গিয়েছি। এই জন্যই হয়তো আমাকে কথাটা জিজ্ঞেস করলো। তার মানে আবির ভাইয়া আমাকে ভুল বুঝেছে। কথাটা ভাবতেই আমার নিজেরই লজ্জা লাগলো। অভিক ভাইয়াও তো তাকিয়েছিল আমার দিকে, সেও ভেবেছে যে আমি তার গোসল করা দেখতে গিয়েছি। ছি, ব্যাপারটা তখন আমার মাথাতেও আসেনি। আমার মনে হচ্ছে যে আবার ছুটে গিয়ে আবির ভাইয়াকে বলে আসি যে আমি ওনাকে দেখতে ওখানে গিয়েছিলাম, অভিক ভাইয়াকে নয়। যেই ভাবা সেই কাজ। আমি আবার এক ছুটে পুকুর পাড়ে চলে গেলাম, কিন্তু আবির ভাইয়াকে সেখানে না দেখতে পেয়ে এদিক সেদিক খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও থেকে দেখতে না পেয়ে চলেই আসছিলাম। তখন পেছন ফিরে কারো মুখে আমার নাম শুনতে পেলাম। মিষ্টি একটা কণ্ঠস্বরে সে আমার নাম ধরে ডাকছে। আমি পেছন ফিরে তাকাতেই দেখি যে অভিক ভাইয়া একটা লুঙ্গি আর হাতা কাটা গেঞ্জি পরে গামছা দিয়ে চুলটা মুছতে মুছতে আমার দিকে এগিয়ে আসছে। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, ভাইয়া কেমন আছেন? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? কালকে এসেছি অথচ তোমাকে আজ দেখতে পেলাম, কোথায় ছিলে? আমিও ভালোই আছি। আসলে কলেজে গিয়েছিলাম তো, মাত্রই আসলাম, তাই হয়তো দেখতে পাননি। কলেজে না হয়ে আজ গিয়েছিলে? কাল সারাদিন কোথায় ছিলে দেখলাম না তো। না, আসলে রাতে পড়ছিলাম। অজুহাত? তা পড়াশোনা কেমন চলছে? এই ঠেলে ঠুলে চলছে আর কি। আমি তো আর আপনার মতো নাম্বার 1 স্টুডেন্ট না। আমার যেমন চলার কথা তেমনই চলছে। ওটা দিচ্ছ কেন? ভালোই কথা শিখেছো দেখছি। অভিক ভাইয়া আমাদের কাজিনদের সাথে তুমি করেই বেশি কথা বলে, আর আমি অভিক ভাইয়ার থেকে আগে থেকেই 10 হাত দূরে থাকার চেষ্টা করতাম। আমি অভিক ভাইয়াকে কিছু বলতে যাব, ঠিক তখনই সেখানে আবির ভাইয়া এসে হাজির। আবির ভাইয়াকে দেখে আমি আরো চুপ হয়ে গেলাম। আবির ভাইয়া অভিক ভাইয়াকে লক্ষ্য করে বলল, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। তুমি তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগেই। আপনি তো কাল এসেছেন তাই না? থাকবে নাকি কয়দিন? না, বেশি দিন ছুটি নেই, আর 2টা টিউশনি আছে, ছুটি দিয়ে এসেছি। বেশি দিন থাকতে পারবো না। টিউশনি করা তোমার পড়াশোনার ক্ষতি হয় না? আমি তো আর সারাক্ষণ পড়ি না, আর 2টা টিউশনি থাকলে হাত খরচটা হয়ে যায় আর কি।
তাদের গল্পের মাঝে আমার নিজেকে অসহায় লাগছিল, তাই আমি চুপি চুপি ওখান থেকে কেটে পড়লাম। আমি ঘরে ঢুকতেই মা চেঁচাতে লাগলো। সেই তখনই বললি যে ক্ষুধা লেগেছে, আমি তখন ভাত ভেড়ে রেখেছি, অথচ তোর আসার নাম নেই। কোথায় গিয়েছিলে এই দুপুরে? এইখানেই আবির ভাইয়া এসেছে তাই। ওদের দেখে কিছু শেখ, সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়ালে ওদের মতো আর ভার্সিটিতে পড়তে হবে না। তোর বাবা বলে দিয়েছে কোনো ভার্সিটিতে চান্স না পেলে সোজা বিয়ে দিয়ে দেবে। আসিফ এখন বাবা মায়ের সম্মান রাখলে তবেই বাঁচা। কথাগুলো বলে মা হন হন করে ঘর থেকে বের হয়ে গেল। এই অভিক ভাইয়া আর আবিক ভাইয়া কেন যে ভার্সিটিতে চান্স পেয়েছিল কে জানে। আমাকে আর আমার চাচাতো বোন হিমাকে সারাক্ষণ তাদের গুণগান শুনে কাটাতে হয়। মাঝে মধ্যে ওদের দুজনের উপর প্রচুর রাগ হয়। আর আমার ছোট ভাই আসিফ ভাইদের মান রাখতে সেও ক্লাস টপার 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, এবার 9-এ পড়ে। বোঝাই যাচ্ছে যে ভাইদের পথ অনুসরণ করেই এগোচ্ছে। আর আমি আর আবির ভাইয়ের ছোট বোন হিমা জমজের মতো একই ক্লাসেই পড়ি, আবার রেজাল্টও একই থাকে, কোনো মতে টেনে টুনে পাস। বিকেলে আমি আর হিমা হাঁটতে বের হয়েছি। তখন হিমা লাজুক ঘেসে আমাকে বলল, জানিস ইয়া, আমি না অভিক ভাইকে পছন্দ করি। অভিক ভাইকে দেখলেই না আমার কেমন জানি লাগে, মনে হয় সারাক্ষণ ওনাকে দেখি। ইস, ওনার যদি একটা ছোট ভাই বা বোন থাকতো, তাহলে তার ওসিলায় হলেও সারাক্ষণ আমি ওনাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতাম। আর বড় চাচাও দেখ, নিজের বাড়ি রেখে অন্য জায়গায় গিয়ে বাড়ি বানাতে হবে। আমাদের সাথে থাকলে কি হতো, যখন তখন অভিক ভাইকে দেখতে পারতাম। তুই এমন ভাবে বলছিস যেন অভিক ভাইয়াদের বাড়ি আমাদের বাড়ির থেকে কতই না দূরে, শুধুমাত্র রাস্তার এপার ওপার। আর তুই যে অভিক ভাইকে পছন্দ করিস এটা তো অনেক পুরাতন কথা, নতুন কিছু বল। একটা কথা কান খুলে শুনে রাখ, তুই কিন্তু অভিক ভাইয়ের দিকে একদম নজর দিবি না। অভিক ভাইয়া শুধু আমার। আচ্ছা হিয়া, অভিক ভাইয়ার কেমন মেয়ে পছন্দ হতে পারে বলতো? তুই এমন ভাবে বলছিস যেন অভিক ভাইয়া আমাকে বলেছে যে হিয়া আমার না এমন টাইপের মেয়ে পছন্দ। তুমি একটু খুঁজে দেবে? তুই মজা নিচ্ছিস তাই না? তুই নিজে যখন কাউকে পছন্দ করবি তখন বুঝবি যে ভালোবাসার মানুষটি সম্পর্কে জানার জন্য মন কেমন করে। তখন আমাকে বললে আমি ওইভাবে মজা করব। আরে বোন, তুই রাগ করছিস কেন? আমি তো এমনিই বললাম। তুই হঠাৎ অভিক ভাই নিয়ে পড়লি কেন বলতো? কাহিনী কি? সামনেই তো 14ই ফেব্রুয়ারি আসছে। আমি একটা প্ল্যান করেছি, তোকে ছাড়া আর কাউকে তো বলা যাবে না। তার আগে বল, তুই আমাকে হেল্প করবি? কি এমন প্ল্যান করেছিস যে আমার হেল্প ছাড়া হবে না? বলে ফেল শুনি। আমি না এবার ভ্যালেন্টাইন্স ডেতে অভিক ভাইকে একটা চিঠি দেব। তুই কি পাগল হয়ে গেছিস? কেউ জানতে পারলে কি লঙ্কা কাণ্ড হবে তা ভেবে দেখেছিস? আর অভিক ভাইয়ের রিয়াকশন কি হবে বুঝতে পারছিস? তা কল্পনা করতেও আমার হাড় হিম হয়ে আসছে। আরে ভাই, আমি নাম ধাম লিখে দেবো নাকি? আমি অতটাও বোকা নই। তুই আমাকে হেল্প করবি, ব্যাস। বাকিটা আমি তোকে পরে জানাবো, যদি রাজি হয়ে যায়। তুই কি পাগল? চিঠিতে কি এমন দিবি যে তোর নাম না জেনে তোকে পছন্দ করবে? তোকে না চিনলে তোকে উত্তরই বা দিবে কি করে? আর তুই চিঠিটা কিভাবে দিবি? এত কিছু তোকে ভাবতে হবে না, তুই আমার সাথে থাকবি, হেল্প করবি, ব্যাস। আর কিচ্ছু জানি না। এবার বাড়ি চল, সন্ধ্যা হয়ে আসছে। আর একটু দেরি করলে তো তোর মা আর আমার মা মিলে কুরুক্ষেত্রে বাঁধিয়ে দেবে। আচ্ছা চল, বলেই আমরা বাড়ির পথে পা বাড়ালাম। হিমা যে কি প্ল্যান করছে তা ভেবে এখনই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কে জানে এই মেয়েটা আবার কি ফোন দিয়ে এটেছে। হিমার কথা শুনে আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে আবির ভাইয়াকে একটা চিঠি লিখবো। তাতে পড়ায় আর মন বসছে না, কি লিখবো না লিখবো তাই ভেবে ভেবে সারা হচ্ছিলাম। বারবার লিখে আবার কেটে দিচ্ছিলাম। অবশেষে পেন্সিল আর ইরেজার নিয়ে বসলাম। অবশেষে আমার মনের হাজারো কথাগুলো কয়েকটি শব্দের মাধ্যমে সাজালাম। তারপর নিচে এই চিঠিটা পড়তে লাগলাম। প্রিয় আবির, আমি আপনাকে ভাইয়া বললেও এই চিঠিতে আর ভাইয়া বলতে চাচ্ছি না, কারণ আমি যে আর আপনার বোন থাকতে চাই না। আমার হাজারো অনুভূতির সাথে আপনার অনুভূতিগুলো সাজাতে চাই। রোজ রাতে আপনার মায়াবী মুখটা দেখে ঘুমাতে চাই। আর প্রতিটা ভোরের আলো আমি আপনার সাথেই দেখতে চাই। আপনি কি আমাকে অনুমতি দিবেন আপনার জীবনের প্রতিটা ঘটনার সাথে আমাকে জড়িয়ে রাখার? আমি কিন্তু আপনার সাথেই আমার জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে চাই। প্লিজ না করবেন না, তাহলে আমার এই ক্ষুদ্র হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর টুকরো হৃদয়ে আপনার থাকতে যে কষ্ট হবে, এই চিঠিটা কে লিখতে পারে আশা করি বুঝতে ভুল হবে না। আমি যে হিয়া, আবিরের হিয়া। ইতি লিখে আমি আমার চিঠিটা শেষ করতে চাই না। আমি যে হাজারো কথা লিখতে চাই আপনাকে নিয়ে। আপনার উত্তরের আশায় রইলাম। চিঠিটা দেখছিলাম আর নিজেই লজ্জা পাচ্ছিলাম।
আবির ভাইয়ের চিঠিটা পড়ার সময় কি আমার মতোই লজ্জা পাবে, নাকি হাসবে আমার এইসব হাস্যকর লেখা পড়ে? কি রে হিয়া, আজ এত পড়াশোনা করছিস? প্রতিদিন পারলে আমার আগে ঘুমিয়ে যাস, আর আজ এখনো পড়ছিস? হ্যাঁ মা, এই তো পড়া শেষ, এখন ঘুমাবো, তুমি ঘুমাও। কথাটা বলে লাইট অফ করে মায়ের পাশে শুয়ে পড়লাম। আর কাল চিঠিটা আবির ভাইয়ার কাছে কিভাবে পৌঁছাবো তাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে যাওয়ার সময় হিমা জানালো যে ওর চিঠি লেখা শেষ। ও নাকি পুরো 4 পাতার একটা রচনা লিখেছে। আমি শুনে তো অবাক। তারপর হাসি থামাতে না পেরে বললাম, তুই কি প্রেমপত্রের নামে কোনো রচনা লিখেছিস? এত বড় চিঠি কেউ লিখে? আর তোর মনে হয় অভিক ভাইয়া ওই চিঠি দেখার পর আর পড়বে? আমি কি করব বল, লিখতে লিখতে বড় হয়ে গেছে। আমি তো ভেবেছি যে ওইটা দেখে দেখে তুই আমাকে সুন্দর করে লিখে দিবি। আমার যে হাতের লেখা, অভিক ভাইয়া হাতের লেখা দেখে বমি না করে দেয়। চিঠি পড়া তো দূরের কথা। আরে ভাই, তোর চিঠি আমি কেন লিখবো? তুই কিন্তু কথা দিয়েছিস যে আমাকে হেল্প করবি, এখন পিছু হটলে চলবে না। আচ্ছা বাবা, করব হেল্প। তার আগে বল যে এই চিঠিটা তুই অভিক ভাইয়া অবধি পৌঁছাবি কি করে? কথাটি জিজ্ঞেস করার আরেকটা কারণ হচ্ছে, আমার চিঠিটাও আবির ভাইয়াকে সেইভাবেই দিব। আমার কথাটা শুনে হিমা মুচকি হেসে বলল, ওটা আমার জন্য কোনো ব্যাপারই না। অভিক ভাইয়া যখন রুমে থাকবে না, তুই তাদের সাথে গল্প জুড়ে দিবি, আর আমি সেই সুযোগে চিঠিটা রেখে আসবো। ব্যাস, মিশন কমপ্লিট। আইডিয়াটা কেমন? জিনিয়াস, তুই তো দেখছি ভবিষ্যতে লাভ গুরু হবি। কলেজে পৌঁছেই আমি হিমার চিঠিটা নিয়ে সবার থেকে লুকিয়ে পড়তে লাগলাম। এত লেখা লিখেছে যে পুরো ক্লাসের ফাঁকে ফাঁকে পড়েও আমি সেই চিঠি শেষ করতে পারলাম না। অবশেষে চিঠিটা আমার কাছে রেখে দিলাম। সারাদিন আর আবির ভাইকে দেখতে পেলাম না, হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে। এতদিন পর গ্রামে এসেছে, তাকে এক পলক দেখার জন্য আমার মনটা ছটফট করছিল। বিকেলে আমি আর হিমা আমাদের রুমে বসে হিমার চিঠিটা ঠিক করছিলাম। ঘরের দরজা বন্ধ দেখে মা কয়েকবার বকা দিলেও আমরা তার কথার গুরুত্ব দিলাম না। আজকের মধ্যেই আমাদের চিঠি লেখা শেষ করতে হবে। কাল যে ফেব্রুয়ারির 13 তারিখ, কালকে এই চিঠিগুলো তাদের মালিকের কাছে পৌঁছে দিতে হবে। কেটে কুটে অবশেষে হিমার চিঠিটাও ঠিক করলাম। তারপর হিমা চলে গেল আর আমি সেই চিঠিটা সুন্দর করে একটা পৃষ্ঠায় লিখতে বসলাম। হিমার চিঠিটা ছিল এরকম: প্রিয় অভি, তুমি আমার জীবনের প্রেমের সূর্যোদয়। তোমাকে এক নজরে দেখার জন্য আমি সারাটা জীবনও অপেক্ষা করতে পারি। এক তোমার মধ্যে আল্লাহ এত সৌন্দর্য কেন দিয়েছে? আমাদের মাঝেও তা একটু ভাগ করে দিত। লেখার তো অনেক কথাই ছিল, কি আর লিখবো, একদিনে বলা যায় সব। আজ শুধু এইটুকুই বলতে চাই যে আমি তোমাকে আমার সারা জীবনের সঙ্গী হিসেবে পেতে চাই। তুমি কি পারবে আমার জন্য অপেক্ষা করতে? আমি তোমার পাশে ছিলাম, আছি, আর থাকতেও চাই। নাম না বললে কি তুমি আমায় চিনে নেবে না? হাসির শুরু, হাওয়ার শুরু, রবীন্দ্রনাথের হৈমন্তীর শুরু, তাতেই আছে আমার সুর। আরো বলতে হবে বলে মনে হয় না। আমি এই ভালোবাসা দিবসের একটা মুহূর্ত তোমাকে আমার করে দেখতে চাই, যেখানে তুমি আমাকে পুকুর পাড়ে গিয়ে খুঁজবে। আমি তোমার আশায় থাকবো। আসবে তো আমার অভু? চিঠিটা শেষ করতেই আবির ভাইয়া আমার রুমের সামনে এসে হাজির। এই সময় আবির ভাইয়া আমার রুমে। সারাদিন পর আবির ভাইয়াকে দেখে আমার কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারছি না। আমি নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, ভাইয়া আপনি ভেতরে আসুন। আবির ভাইয়া ভেতরে এসে আমার বিছানার উপর বসতে বসতে বললেন, কেন, আমি কি আসতে পারি না নাকি? না তা নয়, আসলে এই সন্ধ্যার সময় তাই জিজ্ঞেস করলাম আর কি। চাচি বলছিল তোর পড়াশোনা কেমন চলছে, একটু খোঁজ নিতে, তাই চলে আসলাম আর কি। হিমার অবস্থা তো একদম বাজে, তা তোর কি অবস্থা? আমি চিঠিটা কোনো মতে একটা বইয়ের মধ্যে লুকিয়ে রেখে পড়ার ব্যাপারে কথা বলতে লাগলাম। বইটা আমি যেন হাতছাড়া করছি না। আবির ভাইয়া তার লক্ষ্য করে বলল, ওই বইটা ওইভাবে লুকাচ্ছিস কেন? কি আছে ওই বইতে? এটা আমার এক বান্ধবীর বই, এনেছিলাম পড়ার জন্য, কিছুই নেই। এইটুকু বলার পর মা আমাকে ডাকতে লাগলো। আমি আবির ভাইকে রুমে রেখে মায়ের কাছে চলে গেলাম। মা আবির ভাইয়ের জন্য চা বানিয়েছে। চা নিয়ে আমার রুমে ঢুকতেই দেখতে পেলাম যে আবির ভাইয়ের মুখটা কেমন যেন পাংশু বর্ণ ধারণ করেছে। আমি চায়ের কাপটা নামাতেই আবির ভাইয়া বলল, আমি এখন চা খাবো না, বাইরে একটু কাজ আছে, তুই পড়, আমি পরে আসবো না। আমার উত্তরের আশা না করেই আবির ভাইয়া হন্তদন্ত হয়ে চলে গেল। আমি হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির ভাইয়ার জন্য আমার চাটা নিজেই খেতে শুরু করলাম। আর অবাক হয়ে ভাবতে লাগলাম যে আবির ভাইয়া এমন হঠাৎ করে চলে গেল কেন? আজ কলেজ থেকে এসে আমি আর হিমা সুযোগ খুঁজছি যে
কখন অভিক ভাইয়া বাড়ি থেকে বের হবে, কিন্তু অভিক ভাইয়া যেন আজ বেরই হচ্ছে না। আমি আর হিমা ওর রুমের জানলার পাশে বসে আছি। এমন সময় আবির ভাইয়া এসে হিমাকে ডাকতে লাগলো। আমাকে দেখেই আবির ভাইয়া রুমের থেকে চলে গেল। আমার কেমন যেন মনে হচ্ছে যে আবির ভাইয়া আমাকে এড়িয়ে চলছে, কিন্তু কেন তা বুঝতে পারছি না। কালকে অভিক ভাইয়ের জন্য লেখা চিঠিটা দেখে ফেলেনি তো? ভাবতে আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসলো। আবির ভাইকে কি জিজ্ঞেস করে দেখবো, কিন্তু হিমার কথা বললে আবার হিমার কপালে শনি নেমে আসবে। আর যদি এটা ভাবে যে আমি অভিক ভাইয়াকে চিঠি লিব, তখন এসব ভাবছিলাম। তখন হিমা রুমে এসেই আমাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলল, আরে অভিক ভাই বের হয়ে গেছে, চল তাড়াতাড়ি। আমি হিমার সাথে বিনা বাক্যে বের হয়ে গেলাম। আবির ভাইয়া বারান্দায় বসে চাচির সাথে কথা বলছিল। আমাকে আর হিমাকে যেতে দেখে হিমাকে উদ্দেশ্য করে বলল, কিরে হিমু, এখন আবার কোথায় যাচ্ছিস? হিয়া নাকি একটু বড় চাচির ওখানে যাবে, তাই। ইয়া যাবে, ভালো কথা। তোকে সাথে যেতে হবে কেন? মা না কি যেন করতে বললো তোকে, যা কাজ কর। আমি জানি হিমার কোনো কাজ নেই, কিন্তু আমার সাথে যেতে দিবে না, এজন্য এমন করছে। আমার মনটা খারাপ হয়ে গেল। হিমাও রাগ করে রুমে চলে গেল। চাচি আমাদের মনের অবস্থা বুঝতে পেরে আবির ভাইয়াকে ধমক দিয়ে বলল, তুই কাল থেকে হিমার পেছনে কেন পড়ে আছিস বলতো? 2 দিন পর চলে যাবি, একটু ভালোভাবে থাকলেই তো পারিস। তোমার আলতি পেয়ে আজ পড়াশোনার এই অবস্থা। পরীক্ষায় ফেল করলে তখন বুঝবে আমি কেন ওর পেছনে পড়ি। কথাগুলো বলেই আবির ভাইয়া বাড়ি থেকে বের হয়ে গেল। আমি হিমার চিঠিটা নিয়ে পড়লাম বিপাকে। আবির ভাইয়া বের হয়ে যেতেই হিমা আবার চুপি চুপি বের হয়ে আসলো। তারপর আমরা দুজনে গিয়ে অভিক ভাইয়ার রুমে চিঠিটা রেখে আসতে সফল হলাম। রাতে আমি হিমার কাছে যাব বলে আবির ভাইয়ার জন্য লেখা চিঠিটা নিয়ে চাচিদের ওখানে গেলাম। এই সময়টা আবির ভাই সাধারণত রুমে থাকে না, তাই ভাবলাম যে রুমে চিঠিটা রেখে চলে আসব, যেন কেউ বুঝতে না পারে। তাহলে আবির ভাই আমাকে ভুল বুঝলেও চিঠিটা দেখে বুঝে যাবে যে আবির ভাইয়ার জন্য চিঠিটা লেখা, অভিক ভাইয়ের জন্য চিঠি লেখাটা আমার নয়। আবির ভাইয়ার রুমের সামনে যেতেই আমি থমকে গেলাম। আবির ভাইয়া হেসে হেসে কারোর সাথে কথা বলছে, কিন্তু অন্য কারো কণ্ঠ না শুনতে পেয়ে বুঝে গেলাম যে আবির ভাইয়া ফোনে কথা বলছে। আমি আরেকটু কাছে গিয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম। আরে পাগলি, ভ্যালেন্টাইন্স ডে এখনো আসেনি তো, এখনই বলতে হবে? ওকে বলছি বাবা, আই লাভ ইউ। হয়েছে এবার? দেখ নিশি, আমি বলে দিয়েছি তো, এবার ফোন রাখ। আমি বাড়িতে এসেছি, কেউ শুনলে উল্টাপাল্টা ভাববে। বলেই হাসতে লাগলো। আবির ভাইয়া কাউকে আই লাভ ইউ বলেছে শুনে আমার পা দুটো পাথরের মতো স্থির হয়ে গেল। চোখ থেকে পানি পড়েই চলেছে। চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে, কিন্তু পারছি না। হঠাৎ চাচা আমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কে ওখানে? হিয়া, ভিতরে যা। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? হিমা ভিতরেই আছে, দেখ। না, আমি আর ভেতরে যাব না, আসি। ততক্ষণে আবির ভাইয়া আর হিমা রুম থেকে বাইরে চলে এসেছে। আবির ভাইয়ার চোখে চোখ পড়তে আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। অন্ধকারে থাকায় হয়তো কেউ বুঝতে পারেনি যে আমি কান্না করছি। না বোঝাই ভালো। আজ রাতে আমার ঘুম হবে না, তা আমি ভালো করেই জানি। এটাই কি হওয়ার ছিল? আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। আচ্ছা, আমারও তো কোনো ভুল হতে পারে। হতে পারে আবির ভাইয়া কাউকে ভালোবাসে না, কিন্তু আমি নিজের কানকে কি করে অবিশ্বাস করি? আসলে কি প্রেমে পড়লে মানুষের বুদ্ধি লোপ পায় নাকি বৃদ্ধি পায়? আমার ক্ষেত্রে কোনটা হচ্ছে? আমি আর কিছু ভাবতে পারছি না। বুক ফেটে কান্না করতে মন চাচ্ছে, কিন্তু মা পাশে থাকায় কান্নাও করতে পারছি না। এত রাতে কান্না করলে মা কি ভাববে? রাতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠতেই আম্মু বকা দিয়ে বলতে লাগলো, জমিদারের বেটির ঘুম কি আজ ভাঙবে? হিমা কখন থেকে উঠে পড়তে বসে গেছে, আর একে দেখো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। একে দেখলে কে বলবে যে কিছুদিন পরে ইন্টার পরীক্ষা? আমার হয়েছে যত জ্বালা। এত বড় মেয়ে, না তো কোনো কাজ পারে আর না তো পড়াশোনা। আমি বিছানা থেকে নেমে মায়ের কথায় কান্না দিয়ে বাথরুমে চলে এলাম। এটা মায়ের রোজকার লেকচার, শুনে শুনে এখন মুখস্থ হয়ে গেছে। আমি বাথরুমে থেকেও মায়ের ক্ষীণ গলা শুনতে পেলাম। একে বিয়ে দিয়ে দাও তো, লাভ নেই। শ্বশুরবাড়ির লোকজন বলবে যে মা কি শিখিয়েছে। তোর বাপকে বলিস কয়েকটা কাজের লোক ঠিক করে রাখতে। বিয়ের সময় তাদেরকেও তোর সাথে পাঠিয়ে দেবে। আর না হলে এখন থেকে পড়াশোনা বাদ দিয়ে কাজ কাম কিছু শিখে নে, কাজে লাগবে। কথাগুলো বলতে বলতে আমার বিছানা ঠিক করতে লাগলো। আমিও সহজে বের হচ্ছি না। বের হলে লেকচার আবার শুরু হয়ে যাবে। মা রুম থেকে বের হয়ে যেতেই আমি বাইরে আসলাম। ফ্রেশ হয়ে মাকে দেখানোর জন্য হলেও একটু পড়তে বসলাম, না হলে আবার শুরু করে দিবে। কলেজে যাওয়ার সময় আবির ভাইয়াকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। হিমার থেকে জানতে পারলাম যে আবির ভাইয়া নাকি আজকে সকালেই চলে গেছে। শুনে আমার বুকের ভেতরটায় কেমন হু হু করে উঠলো। আবির ভাইয়া আজকেই কেন চলে গেল?
তার মানে সে আমার ভালোবাসার মানুষটির সাথে আজকের দিনটা কাটাতে চায়। আমি আর কিছু ভাবতে পারছি না আবির ভাইকে নিয়ে। তাকে নিয়ে যতই ভাবছি আমার মনের ভেতরটা ততই অস্থির হয়ে উঠছে। অভিক ভাইয়াও নাকি আজকেই চলে যাবে, এটাও হিমার থেকেই জানতে পারলাম। অভিক ভাইয়ার কারেন্ট অ্যাফেয়ারেন্স হচ্ছে হিমা, সব খবর ওর কাছে থাকে। পুরো রাস্তা হিমা বক বক করে যাচ্ছে, অথচ আমি চুপ করে আছি দেখে হিমা জিজ্ঞেস করলো, কিরে, তুই আজ এমন চুপ করে আছিস কেন? অসুস্থ নাকি? না তো, আমি অসুস্থ থাকলে কলেজে যেতাম নাকি? তুই চিনিস না আমাকে? আসলে আমি তো অভিক ভাইয়াকে দেওয়া চিঠিটা নিয়ে চিন্তিত আছি। না জানি অভিক ভাইয়া কি ভাববে, আদৌ তোকে চিনতে পারবে কিনা। আচ্ছা, তোকে না চিনতে পারলে তো ক্ষতি নেই, কিন্তু যদি তোকে চিনে ফেলে আর চাচা বা আবির ভাইয়াকে ব্যাপারটা বলে দেয়, তোর এসব নিয়ে চিন্তা হচ্ছে না? তুই আমাকে সাহস দিবি কি আরো ভয় পাই দিচ্ছিস? আমি তো এসব ভেবেই দেখিনি। আবির ভাইকে এই ব্যাপারে বললে তো আমাকে কুরবানি করে ফেলবে। তুই আমাকে ওই ব্যাপারটা আগে বলবি না? ওর ভয়ের তো মুখ দেখে আমি হাসি চাপিয়ে রাখতে পারছিলাম না। এখন হেসে ফেললে হিমা রেগে আগুন হয়ে যাবে, তাই আমি অনেক কষ্টে হাসিটা চেপে রেখে ওকে সাহস দিয়ে বললাম, আরে অভিক ভাই চিনে ফেললেও সমস্যা নেই, তুই তো নিজের নাম লিখে দিসনি। অভিক ভাইয়াকে যে কেউ চিঠি দিতে পারে, তা কি আমরা জানি নাকি? কিন্তু চাচি যদি বলে দেয় যে কাল ওনাদের বাড়িতে শুধু আমরাই গিয়েছিলাম, তখন আমার তো ভয় এখনই কলেজে শুকিয়ে যাচ্ছে। আমি ব্যাগ থেকে পানির বোতল বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা চিন্তা করিস না, ধরা পড়লেও বলে দেব যে কেউ একজন আমাদের কাছে চিঠিটা দিয়ে দিয়েছিল, অভিক ভাইয়া পর্যন্ত পৌঁছে দিতে। আমরা দিয়েছি, আর কিছু জানি না। কে চিঠি দিয়েছে তা বলা যাবে না। তারপর হিমাকে কিছুটা শান্ত করে নিয়ে আমরা কলেজ অবধি পৌঁছলাম। আজ সারাদিন আমার কানে শুধু আবির ভাইয়ার বলা কাল রাতের কথাগুলোই বাজতে লাগলো। যাই করি না কেন ঘুরে ফিরে শুধু ওই কথাগুলোই মনে হতে লাগলো। হিমা নিজে অভিক ভাইকে নিয়ে চিন্তিত ছিল, তাই আমার দিকে আর নজর না দেওয়ায় আমিও বেঁচে গেলাম ওর জেরা থেকে। হিমা এখন মনে প্রাণে চাইছে যে আমরা কলেজ থেকে ফেরার আগেই যেন অভিক ভাইয়া চলে যায়। হিমার দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করেছিল। আমরা পৌঁছে দেখলাম যে অভিক ভাইয়ার মা মানে আমাদের বড় চাচি আমার মায়ের সাথে গল্প করছে, আর ওনার থেকে জানতে পারলাম যে অভিক ভাইয়া চলে গেছে। বেচারি হিমা একদিক দিয়ে খুশি হলো যে অভিক ভাইয়ার চিঠি সম্পর্কে কাউকে কিছু বলেনি, কিন্তু অভিক ভাইয়াকে আবার অনেক দিন দেখতে পাবে না বলে দুঃখও পাচ্ছিল। ইন্টার্নি শেষ না করে নাকি অভিক ভাইয়া আর বাড়ি আসবে না সহজে, এটাও হিমার মুখেই শুনেছি। ও যে এত খবর কিভাবে পায় আমি তাই বুঝি না, পুরো একটা সিসিটিভি ফুটেজ। আমার তো এখন সন্দেহ হচ্ছে এটা ভেবে যে অভিক ভাইয়া চিঠিটা আদৌ দেখেছে তো। হিমা তো বলল যে চিঠিটা ও অভিক ভাইয়ার বইয়ের মধ্যে রেখেছিল, তাও আবার যে বইটা সামনে ছিল। অভিক ভাইয়া তো বই না পড়ে থাকার মানুষ না, তাহলে কি চিঠিটা দেখেও পড়েনি নাকি পড়েও হিমাকে চিনতে পারেনি? না চিনতে পারলেই ভালো। এসব ভাবতে ভাবতে রুমের দিকে পা বাড়ালাম। আমি রুমে ঢুকতেই একটা নতুন ডায়েরি দেখতে পেলাম। আমি ব্যাগটা নামিয়ে ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে দেখতে বাইরে এসে মাকে জিজ্ঞেস করতে মা বলল, অভিক ডায়েরিটা দিয়েছে তোকে আর হিমাকে নাকি পরীক্ষার জন্য গিফট করেছে। তোদের পরীক্ষার আগে হয়তো আর আসবে না, তাই দিয়ে গেল। আমি ডায়েরি উল্টোতে গিয়ে শেষের দিকে কিছু একটা লেখা দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে লেখাগুলো পড়া শুরু করলাম। আমি অভিক। হিয়া, আমি জানি চিঠিটা তুমি লিখেছো। তোমার হাতের লেখা আমি খুব ভালো করে চিনি। দেখো, আমি কথাগুলো তোমাকে সরাসরি বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো জানোই আমি একটু লাজুক প্রকৃতির। কারো সামনে গেলে ভালো করে কথা বলতে পারি না, আর যে কথাগুলো আমি গুছিয়ে লিখতে পারবো সেগুলো সামনে গেলে গুছিয়ে বলতে পারবো না। তাই তোমার থিওরি আমি তোমার উপরই অ্যাপ্লাই করলাম। আমিও আমার মনের কথাগুলো লিখলাম। আমি তোমার থেকে অনেক সিনিয়র, তাই জীবন সম্পর্কে তোমার থেকে আমার ধারণা কিছু বছরের হলেও বেশি। তোমার ওই লাইফটা আমি অনেক বছর আগেই পার করে এসেছি, তাই তোমার মনের অবস্থাটা আমি ভালো করে বুঝতে পারছি। তোমার আবেগের বয়সটা এখনও চাইনি। আবেগ দিয়ে জীবন চলে না হিয়া, বাস্তবতাকে বুঝতে শেখো। আগে এটা বোঝার চেষ্টা করো যে তুমি সত্যিই আমাকে ভালোবাসো নাকি এটা শুধু ভালো লাগে। লাভ আর অ্যাট্রাকশনের মধ্যে অনেক তফাৎ। তোমাকে ফিরিয়ে দেওয়ার মতো ইচ্ছা বা সাহস কোনোটাই আমার নেই। কেন জানি না তোমাকে আমার ভালো লাগে, তবে সেটা আদৌ ভালোবাসা কিনা আমি আজও বুঝতে পারিনি। তাই বাকিটা সিদ্ধান্ত তোমাকেই দিতে হবে। আমি তোমার ভালোবাসা নাকি শুধু ভালো লাগা, আমি কখনো এসব প্রেম ভালোবাসা নিয়ে ভাবার সময় পাইনি। সব সময় পড়াশোনা নিয়ে থেকেছি, কিন্তু আজ হোক বা কাল হোক বিয়ে তো করতেই হবে। তাই তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, তবে তোমার মন পরিবর্তন হলেও হতে পারে। তোমার জীবনের সবে শুরু, সামনে পরীক্ষা, পড়াশোনার মন দাও। এখন এসব নিয়ে ভাবলে চলবে না। আমি তোমাকে সময় দিচ্ছি ভাবার জন্য,
তোমার যদি মনে হয় যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো, তবে আমি তোমাকে ফিরিয়ে দেব না, অপেক্ষা করব তোমার জন্য। কিন্তু এর মধ্যে যদি তোমার মনে হয় যে আমাকে তোমার শুধু ভালোবাসো না, তবে আমি তোমাকে দোষারোপ করব না, কারণ আমি জানি যে এই বয়সটা আবেগী। আর আমার বাহ্যিকতা দেখে আমাকে বিচার করো না, আমার আচার আচরণ, স্বভাব, চরিত্র এগুলো বিচার করো, তারপর তুমি সিদ্ধান্ত নেবে। আর হ্যাঁ, তোমার পরীক্ষার মধ্যে এ নিয়ে কোনো টেনশন করবো না। এখন তোমার পড়ার সময়, পরীক্ষা শেষ করে ঠান্ডা মাথায় ভেবে তারপর আমাকে জানিও। উপদেশগুলো গ্রহণ করলে খুশি হব। আর আমার লেখাগুলো পড়ে একদম মন খারাপ করবে না। নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, তোমার প্রিয় অপু। লেখাগুলো পড়তেই আমার মাথার মধ্যে ঝিমঝিম করতে শুরু করে দিয়েছে। আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। প্রথমে আবির ভাইয়া আমাকে ভুল বুঝলো, আর এখন অভিক ভাইয়াও। কিন্তু এই লেখাগুলো দেখলে হিমাও যে আমাকে ভুল বুঝবে। যাই হোক না কেন, হিমাকে এই ব্যাপারে কিছুই বলা যাবে না, তাহলে ও আমাকে খুন করে ফেলবে। অভিক ভাইয়া কি করে ভাবতে পারলো যে আমি ওনাকে পছন্দ করি? তার মানে চিঠিটা আবির ভাইয়াও পড়েছিল নিশ্চয়ই, যার কারণে আবির ভাইয়াও একই ভুল বুঝেছে। কিন্তু আমি অভিক ভাইয়াকে চিঠি দেই বা না দেই, আবির ভাইয়া তো অন্য একটা মেয়েকে ভালোবাসে, আর অভিক ভাইয়াও কি আমাকে পছন্দ করে? তাহলে আমি কোথায় এসে পড়লাম? আমি এখন কোন দিকে যাব আর কি করব? অভিক ভাইয়াকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আবির ভাইয়া আর হিমাকে আমি কি করে সবটা বোঝাবো? আমি যে আর কিছুই ভাবতে পারছি না। আমি ডায়েরিটা ড্রয়ারে লুকিয়ে রেখে সোজা হিমার কাছে চলে গেলাম। হিমা ফ্রেশ হয়ে খেতে বসেছে। আমি গিয়ে বললাম, অভিক ভাইয়া তোকে একটা ডায়েরি গিফট করেছে, দেখেছিস? তাতে কি কিছু লেখা আছে? অভিক ভাইয়ার নাম শুনেই হিমা যেন লাফিয়ে উঠল। খাবার নিয়ে ওর রুমে চলে গেল। আমি ওকে অনুসরণ করলাম। টেবিলের উপর থেকে ডায়েরিটা নিয়ে আমি লেখা খুঁজতে লাগলাম। ডায়েরির শেষ পাতাতেই কিছু লেখা আছে। আমি সেটা পড়তে শুরু করলাম। বেস্ট উইশেস মাই ডিয়ার মিস্টার। ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দিও, সময়গুলো কাজে লাগাও, নষ্ট করো না। যাওয়ার আগে আর দেখা হলো না, নিজের যত্ন নিও, ভালো থেকে তোমার ভালোবাসার ভাই অভিক। লেখাটা পড়ে আমি ধপ করে হিমার বিছানার উপর বসে পড়লাম। অভিক ভাইয়া হিমাকে কিছু লিখেছে ভেবে হিমা খুশিতে লাফাতে লাগলো, কিন্তু আসল ঘটনা শুনলে যে হিমার কি অবস্থা হবে তা ভেবে আমি অস্থির হয়ে যাচ্ছি। আচ্ছা, অভিক ভাইয়া যদি জানতো যে চিঠিটা আমি নই হিমা দিয়েছে, তখন হিমাকেও কি একই কথা লিখতো? আমি হিমার রুম থেকে বের হয়ে আসলাম। হিমা তো খাওয়া দাওয়া বাদ দিয়ে ডায়েরি নিয়ে পড়লো। হাজার হোক, ডায়েরিটা অভিক ভাইয়া দিয়েছে। আমি বিষণ্ণ মনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাওয়ার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের জোরাজোরিতে খেতে বসলাম। দুইবার খাবার মুখে দিয়েই আর খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই বাকি খাবারটা রেখেই উঠে পড়লাম। মা কিছু বকাবকি করে চলে গেল। আমি বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে একবার অভিক ভাইয়ার নাম্বার বের করছি, একবার আবির ভাইয়ার নাম্বার বের করছি, কিন্তু কাউকেই কল করার সাহস পাচ্ছি না। কল করে কি বলবো তাই ভেবে পাচ্ছি না। আমি এমনিতেও ফোনে কথা কম বলি। আবির ভাইয়ার সাথে যাওয়া বা টুকটাক কথা হয়, অভিক ভাইয়ের সাথে ফোনে কথা হয় না বললেই চলে। ভাইয়াও কল করে না আর আমিও না। অনেকক্ষণ ভেবে চিন্তে কিছুটা সাহস নিয়ে অভিক ভাইয়াকে কল করেই ফেললাম। কল করার কিছুক্ষণ পর আবির ভাইয়া কল রিসিভ করে বলল, হ্যালো হিয়া। আবির ভাইয়া কোথায় আপনি? আমি মাত্র পৌঁছালাম বাসায়, কিছু বলবি? না মানে ভালোভাবে গেছেন তো? আরও কিছু বলার থাকলে বল। আমি খুব টায়ার্ড, বুঝতেই পারছিস, মাত্র আসলাম রুমে। আমি তাড়াতাড়ি করে কল কেটে দিলাম। আর কিছু বলার ইচ্ছেটা আমার মরে গেছে। একটু ভালো করে কথা বললেও পারতো। আমি কল কেটে দেওয়ার পর আবির ভাইয়া আরো 2 বার কল করলো। আমি রিসিভ করলাম না। রিসিভ করে কি বা বলবো? এরপর ভাবছিলাম যে অভিক ভাইয়াকে কল করে সব সত্যিটা বলে দিব, যে চিঠিটা আমি লিখলেও আমার জন্য নয়, হিমার জন্য লিখেছিলাম। কিন্তু আবির ভাইয়ার সাথে কথা বলে সেই মুডটাই নষ্ট হয়ে গেল, তাই আর অভিক ভাইয়াকে কল করলাম না। জানি না আবির ভাইয়া আবার আসবে কবে, আর কবে সামনে থেকে এক নজরে দেখতে পাবো, আর কেনই বা এই সত্যিটা জানাতে পারবো। আবির ভাইয়া কাউকে ভালোবাসলেও মেনে নিতে হবে, কিন্তু তাই বলে সে আমাকে ভুল বুঝবে সেটা তো হতে পারে না। কিন্তু হিমাকে সত্যিটা তাড়াতাড়ি জানাতেই হবে, নইলে অনেক কিছুই হতে পারে। বিশেষ করে হিমা পরে ব্যাপারটা জানতে পারলে আমাকে ভুল বুঝবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আবির ভাইয়াকে পরে বোঝালেও হবে, কিন্তু হিমাকে কি করে সবটা বলবো তাই বুঝতে পারছি না। ওর প্রতিক্রিয়াটাই বা কি হবে কে জানে। অভিক ভাইকে কথাটা না জানানো পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। অভিক ভাইকে হিমার কথা জানাতেই অভিক ভাইয়া রাগান্বিত স্বরে বলল, হিয়া, তোমার কমন সেন্স নেই? অন্যের চিঠি তুমি কেন লিখবে? আর হিমাকে জানিয়ে দাও, ওকে শুধুমাত্র আমার ছোট বোন ভাবি, এর বাইরে কিছুই নয়।
ভাইয়া, কথাটা আপনি নিজে হিমাকে জানিয়ে দিলে খুশি হতাম। ওকে, আর আমি তোমাকে পছন্দ করি এটা তো এখন তুমি জেনেই গেছো। তোমার মতামত যখন খুশি জানিয়ে দিও, আমি আশায় থাকবো তোমার উত্তরের। এখন পড়াশোনার সময় এসব নিয়ে ভাবতে হবে না। ভাইয়া, আসলে আমি আপনাকে আমার বড় ভাই হিসাবেই মানি, তাই। ওকে, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। দেখো না যে তুমি না করার আমি অনেক কষ্ট পাবো, কেননা তোমাকে আমার ভালো লাগে, জাস্ট এইটুকুই। ব্যাপারটা এখানে শেষ হয়ে গেল। ভালো হয়েছে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি আমার একদম পছন্দ নয়। আর এসব কথাগুলো কাউকে জানানোর প্রয়োজন নেই। কাজিনদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক, সেটা আমি চাই না। আচ্ছা। তুমি কি আমাকে ভয় পাও? না, আসলে প্লিজ কিছু মনে করো না, আমি এভাবে কথাগুলো বলতে চাইনি, কিন্তু ইটস ওকে ভাইয়া, আপনি শুধু হিমাকে একটু বুঝিয়ে বলবেন, তাহলেই হবে। আচ্ছা সরি হিয়া, সত্যিটা না জেনেই আমি তোমাকে। থাক না, এসব আর না বলাই ভালো। তারপর অভিক ভাইয়া কল কেটে দিতেই আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। একটু পরে হিমা মন খারাপ করে আমার রুমে আসলো। তারপর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, কারণ অভিক ভাইয়া ওকে সবটা বলেছে, আর সেটা শুনেই ওর এই অবস্থা। অভিক ভাই সব কিছু পেয়েছে বলে এত অহংকার থাকতে হবে? আমি কি দেখতে এতটাই খারাপ? পড়াশোনায় নাও একটু কাঁচা, তাই বলে এভাবে সরাসরি মুখের উপর না করে দিতে পারলো? আমি ওর পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললাম। তারপর ওকে বুঝালাম যে অভিক ভাইয়ের থেকে আরো ভালো ছেলে পাবে ও। অভিক ভাইয়া আমাকে পছন্দ করে, এটা ওর থেকে গোপন রাখাই ভালো। তাই ও এই বিষয়ে আর কিছু বললাম না। কেটে গেছে কয়েকটা মাস, আমি আবির ভাইয়ের সাথে আর একদিনও কথা বলিনি। সে তো তার প্রিয় মানুষের সাথেই আছে, আমার সাথে কেন কথা বলতে হবে? আমিও ভার্সিটিতে পড়বো, আর প্রেম করে আবির ভাইকে দেখিয়ে দিব। ইদানিং আমার পড়াশোনা দেখে রীতিমতো সবাই অবাক, ভীষণ অবাক। আর আব্বু ভীষণ খুশি যে আমি পড়াশোনায় মন দিয়েছি। সত্যি বলতে ইদানিং পড়াশোনা করতে আমার ভালোই লাগে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, পড়াশোনায় ডুবে থাকলে আবির ভাইয়ার কথাও বেশি মনে পড়ে না। কলেজে এখন আর যেতে হয় না, শুধু প্রাইভেট আর কোচিং। ভালোই যাচ্ছে দিনকাল। আজ আমার একমাত্র ফুফুর বড় মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান। ফুফুর শুধু 2 মেয়ে, কোনো ছেলে নেই। বড় মেয়ে নিশি আর ছোট মেয়ে মিশি। মিশি এবার ক্লাস 9-এ পড়ে। ফুপুর বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর না হলেও বেশি যাওয়া হয় না ওখানে। আর ফুপুর বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু হিমা যখন জানালো যে আজ নিশি আপুর গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আবির ভাইয়া আসবে, তখন কেন জানি আমার যেতে মন চাইলো। কতদিন আবির ভাইয়ের ওই মুখটা দেখি না, কিন্তু সে তো অন্য কাউকে ভালোবাসে। কথাটা মনে হতেই আবার আমার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমি না গেলে হিমাও যাবে না। হিমার জেদের কাছে হেরে অবশেষে রাজি হলাম। সবার সাথে আমিও হলুদ শাড়ি পরেছি, আর আমার চোখ দুটো শুধু বারবার আবির ভাইকে খুঁজছে, কখন যে আসবে। হিমা সবার সাথে মজা করছে, কিন্তু আমি একপাশে দাঁড়িয়ে আবির ভাইকে খোঁজার চেষ্টা করছি। এমন সময় কেউ একজন আমার পেছন থেকে বলে উঠলো, এক্সকিউজ মি কেশবতী। আমি পেছনে তাকাতেই দেখতে পেলাম যে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা দেখতে কিছুটা অভিক ভাইয়ার মতোই। আমি প্রথমে দেখেই কিছুক্ষণ হাঁ করে তাকিয়েছিলাম যে অভিক ভাইয়া তো আসার কথা না, তাহলে এই ছেলেটাকে? আর আশেপাশে তো কেউ নেই, কেশবতী বলে কাকে ডাকছে? এই যে মিস, হ্যাঁ আপনাকেই বলছি। আমি জানি আমি দেখতে অনেক সুন্দর, তাই বলে ওভাবে তাকিয়ে রাখতে হবে? ওনার কথা শুনে আমি রাগে আর লজ্জায় আমার চোখ নামিয়ে নিয়ে বললাম, এই যে মিস্টার হনুমান, সুন্দর হয়েছেন বলে শুধু অহংকার, তাই না? এই সৌন্দর্য কি আপনি নিজে তৈরি করেছেন নাকি? আল্লাহ আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন বলেই না আপনি এত সুন্দর হয়েছেন। আর আপনি আমাকে কেশবতী কেন বলছেন? মেনেই যখন নিয়েছেন যে আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছেন, তাহলে হনুমান বলে আপনি সেই সৌন্দর্যের অবমাননা করতে পারেন কি? সেটা তো আপনার অহংকার দেখে বলেছি, কিন্তু আপনি আমাকে... কারণ আমি তো আপনার নাম জানতাম না, শুধু আপনার চুলগুলোই দেখছিলাম। আর এত সুন্দর চুলের অধিকারী যে, তাকে কেশবতী বলে ভুল করে লিখছো। চুল তার কবিকার অন্ধকার বিদিশার নেশা। কবিতার এই লাইনটা আপনার জন্য যেন কবি লিখেছিলেন। আচ্ছা, আপনি কে বলুন তো? আমার সাথে এসব আউল ফাউল কেন পেঁচাল শুরু করেছেন? আর আমি বা এতক্ষণ আপনার সাথে কথা বলছি কেন? আরে সরি, আপনাকে যে জন্য ডাকছিলাম তাই তো শোনানো হয়নি। এখানে আশেপাশে কোনো ফুলের দোকান আছে? মিশি আমাকে ফুল কিনে আনতে বলেছে, কিন্তু আমি এখানে তেমন কিছুই চিনি না। আপনাকে দেখে ভাবলাম যে জিজ্ঞেস করে নেই। মিশি আর কাউকে পায়নি ফুল কেনার জন্য, আপনার মতো একটা গাধাকে পাঠিয়েছে। আর আপনিও আমাকে পেলেন জিজ্ঞাসা করার জন্য। আশেপাশে কোনো ছেলের অভাব আছে নাকি? মেয়ে দেখলে এই কথা বলতে মন চায়, লুচ্চা। আপনি আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন? এখানে শুধু আমি আর আপনি আছি। আর শুনুন, আপনি আমাকে গাধা, হনুমান আর এসব কেন বলছেন? আমার তো সুন্দর একটা নাম আছে নাকি? সাহিল শাহরিয়ার আমার নাম। নেক্সট টাইম মাথায় রাখবেন। আর উপকার না করলে না করেন, উল্টোপাল্টা কথা বলবেন না। কি ব্যাপার, কি হয়েছে? আপনি কি হিয়াকে চিনেন? ও আচ্ছা, আপনার নাম তাহলে হিয়া? চেহারার মতো নামটাও খুব মিষ্টি। কি রে, তুই এই ছেলেটাকে চিনিস নাকি? আমি ভয়ে ভয়ে না সূচক মাথা নাড়তেই আবির ভাইয়া সাহিলের দিকে এগিয়ে গিয়ে বলল,
একা একটা মেয়েকে পেয়ে বিরক্ত করছেন, লজ্জা করছেন আপনার? দেখে তো ভদ্র করে ছেলে বলেই মনে হচ্ছে, ব্যবহার দেখে তো তা মনে হচ্ছে না। ভাইয়া প্লিজ, আপনি যা ভাবছেন তা নয় আসলে। তুই চুপ থাক, একদম কথা বলবি না। দিন দিন তোর সাহসটাও বেড়ে যাচ্ছে। আমি কি বলবো না বলবো বুঝতে পারছি না। আবির ভাইয়া রেগে গেছে বুঝতে পারলাম, আর আবির ভাইয়ার এই ব্যবহারের কারণে সাহিলও রেগে গেছে। সাহিলও এবার আবির ভাইয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনাকে তো ভদ্রঘরের মেয়ে বলে মনে হচ্ছে, না জেনে শুনে কথা বলতে এসেছেন কেন? হ্যাঁ, আবির, কখন আসলে? আর এখানে কি হয়েছে? সাহিল, তুমিও এখানে? কি হচ্ছে এটা কি এখানে? না ফুপা, কিছুই হয়নি। আসলে আবির ভাইয়া আমাকে খুঁজে পাচ্ছিল না তাই। এ সাহিল, আমার এক চাচাতো বোনের ছেলে এই প্রথম আমাদের গ্রামে এসেছে। আবির, ওকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাস। আর ওই মেয়েটাকে হিয়া। ফুপার কথায় এতক্ষণে সবার আবির ভাইয়ার সাথে আসা মেয়েটির দিকে নজর পড়ল। আমি কিছু বলার আগেই আবির ভাইয়া আমার হাত থেকে নিজের হাত ছড়িয়ে নিয়ে মেয়েটার পাশে গিয়ে বলল, এই নিশি আমার বান্ধবী, কখনো গ্রামের বিয়ে দেখেনি, তাই নিশি আপুর বিয়েতে আসতে যাচ্ছিল, তাই। ভালো হয়েছে নিয়ে এসেছিস। তা তোরা সবাই এখানে দাঁড়িয়েছিস কেন? ভেতরে যা, সবাই ভেতরে। বলেই ফুপা ওখান থেকে চলে গেল। তারপর আবির ভাইয়া একবার সাহিলের দিকে আর একবার আমার দিকে দেখেছিল, আর আমি নিশিকে দেখছিলাম। আবির ভাইয়া কি করে পারলো মেয়েটাকে বাড়ি অব্দি নিয়ে আসতে, ভেবেই আমার মনটা ভেতর থেকে কেঁদে উঠল। আমি ওখান থেকে অতি দ্রুত চলে আসলাম। সাহিল ভাইয়াও আবির ভাইয়ার দিকে কটমট করে তাকিয়ে থেকে চলে গেল। আবির ভাইয়া আর তার সেই নিশি ওখানে দাঁড়িয়ে রইল। আমি ওখান থেকে সোজা বাড়ি চলে আসলাম। বাড়িতে কেউ নেই এখন, সবাই ওই বাড়িতে। তাই আমি পুকুর পাড়ে বসে বসে কান্না করছিলাম। এমন সময় পেছনে কারো পায়ের আওয়াজ শুনে ওদিকে তাকাতেই আবির ভাইয়াকে দেখে চমকে উঠলাম। আবির ভাইয়া নিঃশব্দে আমার পাশে বসে বলল, সেদিন কেন আমায় মিথ্যে বলেছিলি? সত্যিটা বললে কি এমন হতো? আমি কি তোর অবিক ভাইয়াকে তোর থেকে কেড়ে নিতাম, নাকি খেয়ে ফেলতাম? আবির ভাইয়ার কথাগুলো শুনে আমি নির্বাক হয়ে গেছি। তার মানে আমার ধারণাটাই ঠিক ছিল, আবির ভাইয়া আমাকে ভুল বুঝেছিল। আমিও হেয়ালি করে বললাম, আমি তো কোনো মিথ্যা বলিনি। আর আপনি যে আপনার হৃদয়ের টুকরাটাকে রেখে আমার সাথে গল্প করতে এসেছেন, এটা কি ঠিক? তুই কি নিশির কথা বলছিস? ও আমার হৃদয় টুকরো কেন হবে? কথা ঘোরাচ্ছিস কেন? খুব কথা ঘোরাতে শিখেছিস দেখছি। হঠাৎ এমন হাসছেন কেন? তোর মুখ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। পুকুরে গিয়ে আগে মুখটা ধুয়ে আয়। আর কান্না করছিলি কেন? ওই সাহিল কিছু বলেছে? কি হয়েছিল? আমি শাড়ির আঁচল খুঁজে সেটা দিয়েই মুখ মুছতে শুরু করলাম। আবির ভাইয়া আমার হাত থেকে শাড়ির আঁচল কেড়ে নিয়ে বলল, এভাবে মুছলে মুখে লাগবে, যা আগে মুখটা ভালো করে ধুয়ে আয়। আমি শাড়ি পরে এমনিই হাঁটতে পারছি না, তার উপর পুকুরের পানি দিয়ে মুখ ধুতে বলছে। আমি রেগে গিয়ে বললাম, এই অবস্থায় আপনি আমাকে পুকুরের পাড়ে যেতে বলছেন? আমি তো আপনার নিশি নয় যে সবকিছু পারফেক্ট হব। আমি বাড়ি যাচ্ছি, এগুলো ধুয়ে আসছি। বলেই আমি বেঞ্চি থেকে উঠতেই আবির ভাইয়া আমার হাত টেনে আবার বেঞ্চিতে বসিয়ে দিলেন। তারপর রেগে গিয়ে বললেন, তুই বারবার নিশির নাম নিয়ে কি প্রমাণ করতে চাইছিস বলতো? আমি বললাম না নিশি আমার ফ্রেন্ড আর কিছুই নয়, আর ও অলরেডি বিবাহিত। নিশি বিবাহিত? এই কথাটা শুনতে খুশিতে আমার লাফাতে মন চাচ্ছিল, কিন্তু আবির ভাইয়াকে সেটা বুঝতে না দিয়ে বললাম, সত্যি নিশি আপনার গার্লফ্রেন্ড নয় আর উনি বিবাহিত? তাহলে সেদিন রাতে এইটুকু বলে আমি থেমে গেলাম। আবির ভাইয়া অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কোন দিন রাতে? তুই কবেকার কথা বলছিস? কিছু না, আসলে আপনি আমাকে ভুল বুঝেছিলেন। সেদিন অভিক ভাইয়ের জন্য আমি চিঠি লিখিনি। আসলে আমি নিজে দেখলাম ওটা তোর হাতের লেখা ছিল, আর তুই এখনো মিথ্যে বলছিস। আসলে চিঠিটা আমি লিখেছিলাম, তবে আমার জন্য নয় ওটা। এইটুকু বলেই আমি থেমে গেলাম। হিমার নাম জানতে পারলে আবির ভাই যদি রেগে যায়, যদি হিমাকে বকাবকি শুরু করে, সবাইকে বলে দিলে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আমি এখন কি করব? সত্যিটাকে আবির ভাইয়াকে বলে দিব? আর সত্যিটা না বললে তো আবির ভাইয়া আমাকে ভুল বুঝবে। কি করব এখন আমি? তুই নিজেই বলছিস যে চিঠিটা তুই লিখেছিস, আবার বলছিস তোর জন্য নয়। এটা কি ধরনের মজা হিয়া? আমাকে কি তোর পাগল মনে হয়? এটা কি স্কুলের কোন আবেদনপত্র যে বান্ধবীরটা তুই লিখে দিলি? এটা এইটুকু বলে থেমে গেলেন আবির ভাইয়া। আমি এবার মাথা নিচু করে বসে আছি, এখনো সিদ্ধান্ত নিতে পারছি না কি করব। আমি আস্তে আস্তে মাথাটা তুলে আর চোখে আবির ভাইয়াকে একবার দেখে নিলাম। তার চোখে মুখে কেমন একটা মায়া ছড়িয়ে আছে, যা উপেক্ষা করে মিথ্যা বলা আমার পক্ষে অসম্ভব। আমি আস্তে করে বললাম, আমি আপনাকে বলতে পারি, একটা শর্তে। বলে ফেল, কি শর্ত? আপনি রাজি আছেন? শর্ত না শুনলে কিভাবে রাজি হব? আগে বল। না, আগে আপনি আমাকে কথা দিন, এইটা নিয়ে কোনো ঝামেলা করবেন না, কাউকে কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছুই বলবো না। তুই আমাকে বল চিঠিটা কার জন্য লিখেছিলি? হিমার জন্য।
আমার কথাটা শুনেই আবির ভাইয়া সাপের মতো ফোঁস করে উঠল, বসা থেকে দাঁড়িয়ে গেল। আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি যেন হিমার নাম নিয়ে অনেক বড় একটা ঝামেলা করে ফেলেছি। আবির ভাইয়াকে রাখতে দেখে আমিও দাঁড়িয়ে গেলাম। তারপর আবির ভাইয়ার থেকে চোখ নামিয়ে নিয়ে বললাম, আপনি কিন্তু কথা দিয়েছেন কাউকে কিছু বলবেন না, প্লিজ হিমাকে কিছুই বলবেন না। ও আমাকে বারণ করেছিল, কিন্তু এইটুকু বলার পরেই আবির ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, তুই এখন আমাকে এসব বলছিস? এসব কবে থেকে চলছে? তুই আমাকে আগে বলিসনি কেন? চিঠিটা কি অবিক ভাইয়াকে দিয়েছিস? অবিক ভাইয়াও কি হিমাকে? প্লিজ ভাইয়া, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন যে হিমাকে কিছু বলবেন না। আর শান্ত হন, এখন কেউ শুনে ফেলবে। তুই আগে বল যে কবে থেকে এসব চলছে? কিছুই চলছে না। অবিক ভাইয়া হিমাকে পছন্দ করে না, হিমাই শুধু পড়াশোনায় ডাব্বা, আর ও এসব করে বেড়ায়। মাকে আমি কতবার বলেছি ওর দিকে খেয়াল রাখতে, আর আমি কিছু বললেই বলে যে বাড়াবাড়ি করছি। আজ আসুক ও বাড়িতে। বলে আমাকে রেখে আবির ভাইয়া হন হন করে চলে গেল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেদিকে। হঠাৎ আমার হিমার কথা মনে পড়তেই আত্মা শুকিয়ে গেল। আবির ভাইয়া এখন গিয়ে আবার হিমাকে কিছু বলবে না তো? আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে মুখটা ধুয়েই আবার ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ফুপুর বাড়িতে পৌঁছে হিমাকে হাসি খুশি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক বাবা, তার মানে আবির ভাইয়া হিমাকে এখনো কিছু বলেনি। এরপর আমি আবির ভাইয়াকে কোথাও খুঁজে পেলাম না। আমাকে দেখেই মিশি দৌড়ে এলো। আরে হিয়া আপু, তোমার মুখে একই অবস্থা, মুখ ধুয়েছো? আর চলো, নিশি আপু তোমাকে তখন থেকে খুঁজছে, কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে তুমি? তোরা তো প্রশ্নের উত্তর দেওয়ার ধৈর্য আমার নেই, চল যাচ্ছি। তুমি নাকি সাহিল ভাইয়ার সাথে ঝামেলা করেছো? তুই জানলে কি করে? ওই ছেলেটা তোকে বলেছে? ভাইয়া বলছিল যে আমার এক সুন্দরী আপু নাকি তাকে অনেক অপমান করেছে। পরে জানতে পারলাম যে সেই সুন্দরী আপুটি আর কেউ নয়, তুমি। দেখ তো আমাকে ভালো করে, আমাকে দেখে কি মনে হয় যে আমি কাউকে অপমান করতে পারি? আর যার মান সম্মান বলতে কিছু নেই, তার আবার অপমান। যাই বলো না কেন, সাহিল ভাইয়া তোমার উপরে ভীষণ রেগে আছে। উনি রেগে আছে তাতে আমার কি? আমি কি ওনার রাগের কামাই খাই নাকি? এতক্ষণে আমি আর নিশি আপুর ওইখানে চলে এসেছি। সবাই আপুকে হলুদ দিয়ে দিচ্ছে, আমিও দিলাম। সবার মুখেই হলুদ, শুধু আমি ছাড়া। আমাকে দেখেই সবাই ছুটে আসলো হলুদ দিতে। তারপর জোর করে সবাই মিলে আমার মুখটা পুরো হলুদ বানিয়ে দিল। শাড়ি পরে এমনিতেই আমার অবস্থা নাজেহাল, তারপর হলুদ মাখাতে গিয়ে আরো খারাপ অবস্থা হয়ে গেল। সবাই মিলে অনেক মজা করলেও আবির ভাইয়ার কথা মনে হতেই আমার সব খুশি যেন উবে গেল। আমি হিমাকে নিয়ে মিশির রুমে চলে গেলাম, কারণ একমাত্র ওই রুমটাই ফাঁকা ছিল। এখন বাকি সব রুম লোকজনে ভর্তি। হিমাকে সবার মাঝখানে থেকে ওভাবে টেনে আনায় হিমা কিছুটা বিরক্ত আর অবাক হয়ে বলল, কি রে হিয়া, তুই আমাকে এভাবে টেনে আনলি কেন? আর এতক্ষণ তুই কোথায় ছিলি? আমি হিমাকে সবটা বলতেই ওর হলুদে মুখ মাখা মুখটা যেন মুহূর্তেই কালো হয়ে গেল। ও আমার হাত ধরে কান্না কান্না কণ্ঠে বলল, তুই এটা কি করেছিস হিয়া? তোকে না আমি বারণ করেছিলাম কাউকে না জানাতে, আর তুই আমার জমের কাছে কথাটা বলে দিয়েছিস। তুই এটা কেন করলি? তোর কথা বললে হয়তো আবির ভাইকে তোকে কিছুই বলতো না, তুই আমার কথা কেন বললি? দেখ হিমা, অভিক ভাইও সত্যিটা জানে, আর আমি না বলে অভিক ভাইয়া যদি কথাটা আবির ভাইয়াকে জানাতো তাহলে কি আমি মিথ্যাবাদী হতাম না? মাঝখান থেকে আমিও আবির ভাইয়ের কাছে খারাপ হয়ে যেতাম, আর সত্যিটাও জেনে যেত। এতে কি লাভ হতো বল? তার চেয়ে এখনই সত্যিটা জেনে গেছে, এটাই তো ভালো হয়েছে। পরে যা হয় হতো, তুই এখন ভাইয়াকে কেন জানালি? ভাই আমাকে খুন করে ফেলবে। এভাবে কান্না করলে তোর সব সাজ নষ্ট হয়ে যাবে কিন্তু। আর শোন, আবির ভাইয়া আমাকে কথা দিয়েছে যে তোকে কিছু বলবে না। ট্রাস্ট মি, আমার বিশ্বাস আবির ভাইয়া নিজের কথা রাখবে। ছোটবেলা থেকে চিনি আমি ভাইয়াকে, একবার যখন কথা দিয়েছে তখন তোকে কিছুই বলবে না। আর বললেও আমি তো আছি নাকি? আমাকে তোর ভরসা হয় না? তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে হিমাকে শান্ত করে রুম থেকে বের হলাম। হিমাও কান্নাকাটি করে আমার মতো অবস্থা হয়েছে। একে তো মুখে মেকআপ, তার উপর হলুদ, তার উপরে এখন আবার কান্না করলো। তাই হিমা মুখ ধুতে চলে গেল। তখন আবির ভাইয়ার বান্ধবী নিশি আপু আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি তাহলে সেই হিয়া যার কথা আবির সবসময় বলে? আমার কথা আবির ভাইয়ার মুখে শুনেছেন? হ্যাঁ, আবির তো সারাক্ষণ তোমার গল্পই করে।
হিয়ার এই পছন্দ, হিয়ার ওই পছন্দ, হিয়া এই খেতে ভালোবাসে, আরও অনেক কিছু। ওর মুখে তোমার গল্প শুনতে শুনতে এখন আমারও মুখস্থ হয়ে গেছে যে তোমার পছন্দ অপছন্দ কি। আর তুমি তো ছবির থেকেও বেশি সুন্দরী, যদিও এখন তোমার মুখ দেখে সহজে চেনার উপায় নেই। বলে হাসতে লাগলো নিশি আপু। আপুর সাথে সাথে আমিও একটু হাসার চেষ্টা করলাম। তবে আমি কথাগুলো শুনে এতটাই অবাক হয়েছিলাম যে হাসিটা ভেতর থেকে ঠোঁট অব্দি পৌঁছলো না। তা আবির ভাইয়া আমার আর কি কি গল্প করেছে আপনার কাছে? করেছে তো অনেক গল্পই, তবে শুনলাম যে তুমি নাকি তোমার কাজিন অফিককে পছন্দ করো। কথাটা শুনেই আমি আশেপাশে তাকালাম যে কেউ আবার আমাদের কথা শুনছে না তো। তারপর দেখলাম যে না, তেমন কেউ আশেপাশে নেই। তারপর আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আপু এটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি আবির ভাইকে পছন্দ করি না। আমার মুখে এই কথাটা শুনতেই নিশি আপুর মুখে এক প্রকার খুশির ঝিলিক দেখতে পেলাম। তিনি খুশি মুখে বলে উঠলেন, রিয়েলি তুমি অফিককে পছন্দ করো না? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? যদিও সেটা অনেকটা পার্সোনাল হয়ে যায়, তারপরেও তুমি যদি বলতে। আরে আপু বলে ফেলুন, আমি তো আপনার ছোট বোনের মতোই। তুমি কি কাউকে পছন্দ করো? আই মিন ভালোবাসো? তুমি বলতে না চাইলে থাক, আমি তোমাকে ফোর্স করব না। আসলে কথাটা জানতে ইচ্ছে হলো তাই জিজ্ঞাসা করলাম আর কি। এমন প্রশ্ন শুনে আমি অনেকটা বিব্রতিকর অবস্থায় পড়ে গেলাম। অচেনা একটা মানুষকে আমি কি করে বলবো যে আমি একজনকে ভালোবাসি? আর সে হচ্ছে আমার প্রাণপ্রিয় আবির ভাইয়া। তারপর এ হচ্ছে আবার আবির ভাইয়ারই বেস্ট ফ্রেন্ড। সরি আপু, আমি তোমাকে আগেই বলেছি তোমার ইচ্ছা না হলে বলতে হবে না। আমি এমনিই জানতে চাইলাম। আসলে তুমি এই কথাটা জানালে আমি আবিরের একটা সিক্রেট তোমাকে জানাবো। এবার তুমি ভেবে দেখো যে আমাকে বলবে কি না। না আপু, আমি কাউকে ভালোবাসি না। আবির কেউ না? আমার উত্তর শোনার পর নিশি আপু আবার এমন একটা প্রশ্ন করবে আমি কল্পনাও করতে পারিনি। আমি কি বলবো না বলবো তা ভাবছি এমন সময় সেখানে হিমা এসে জানালো যে বাড়ি যাওয়ার জন্য সবাই বের হয়েছে, আমাদের খুঁজছে। আমি যেন বড় বাচ্চা বেঁচে গেলাম, কিন্তু কষ্ট একটাই যে আবির ভাইয়ার সিক্রেটটা শুনতে পারলাম না। আচ্ছা, পরে কি নিশি আপু আমাকে সিক্রেটটা বলবে, নাকি আবির ভাইয়ার সিক্রেট আমার কাছে অজানাই রয়ে যাবে? আবির ভাইয়া নিশি আপুকে হিমার কাছে শুতে বললেও নিশি আপু আমার কাছে থাকতে চাইলো। তখন আবির ভাইয়া জোরে সরে হেসে দিল। তারপর বলল, ওকে পাহারা দেওয়ার জন্যই একজন লাগে, তুই আবার ওর কাছে কি থাকবি? এত সুন্দরী যদি চুরি যায়, পাহারা না দিলে কি হয়? আজ না হয় আমিই পাহারা দেব। কি হিয়া, তোমার কোনো আপত্তি আছে নাকি? না আপু, আমার কোনো সমস্যা নেই। আমার তো আরো ভালো হয়েছে আবির ভাইয়ার সিক্রেট কথাটা শুনতে পাবো। সারাদিন শাড়ি পরে থাকতে থাকতে আমার অবস্থা খারাপ। শাড়িটা চেঞ্জ করে এসে দেখি যে নিশি আপু শুয়ে আছে। আমি আস্তে আস্তে আপুর পাশে গিয়ে শুয়ে পড়লাম। তখন আপু আস্তে আস্তে বলে উঠল, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পাইনি হিয়া, বলবে না? কিন্তু আপু, আমি তো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এবার আপনার বলার পালা, আবির ভাইয়ার সিক্রেট। তোমার তো দেখছি তর্স হয়েছে না শোনার জন্য। তুমি আবিরকে ভালোবাসো, তাই না? আমি আবারও চুপ করে গেলাম। এই নিশি আপু কেন বুঝতে চাইছে না যে এই প্রশ্নের উত্তরটা আমি ওনাকে দিতে চাচ্ছি না? আমাকে চুপ থাকতে দেখে উনি আবার বললেন, আবির তোমাকে পছন্দ করলেও কি ওকে ফিরিয়ে দিবে? আমি চট করে বলে দিলাম, কখনোই না। কি কখনোই না? আবির তোমাকে পছন্দ করবে না, নাকি তুমি ফিরিয়ে দিবে না? কোনটা? লজ্জায় আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরেও সেগুলোকে যথাসম্ভব গুছিয়ে বললাম, আবির ভাইকে সত্যিই আমাকে পছন্দ করবে কখনো? তোমার মতো মেয়েকে পছন্দ না করার কিছু তো দেখছি না। আর আবির তো হিয়া বলতে পাগল। মানে? মনে হচ্ছে তুমি কিছুই বোঝো না। আবির তোমাকে অনেক ভালোবাসে। প্রতিবার আসার সময় তোমার জন্য কিছু না কিছু কিনবে। আমাকে জোর করে ওর সাথে নিয়ে যায়। তোমাকে দিলে সবাই কি ভাববে তাই হিমার জন্যও কিনে। এইবার কি এনেছিল? কই, আমাকে তো কিছু দেয়নি। এইবার তোমার জন্য একটা গোল্ডেন রিং এনেছিল, তোমাকে প্রপোজ করার জন্য। কিন্তু তুমি অভিক ভাইয়াকে পছন্দ করো মনে করে তাড়াতাড়ি ফিরে গেছে। গোল্ডেন রিং আমার জন্য? আর টাকাটা কিভাবে জমিয়েছে জানো? কিভাবে? ওর টিউশনের টাকা। তোমাকে ও ওর নিজের টাকায় কেনা জিনিস দিতে চেয়েছিল। সেই রিংটা কোথায়? ওর কাছেই আছে। তারপর দুজনে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে যতবার আবির ভাইয়াকে দেখছি ততবার আমার শুধু রিংটার কথাই মনে হচ্ছে। কিন্তু আবির ভাইয়া কাল রাতের পর থেকে আমার সাথে একটা কথাও বলেনি। হিমাও মুখটা পেঁচার মতো করে রেখেছে। হিমা আর আবির ভাইয়া যে কাল থেকে কথা বলেনি তা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। আবির ভাইয়া যে হিমাকে বকা দেয়নি এটাই আমার কাছে অনেক। নিশি আপুর মুখে রাতে আবির ভাইয়ার অনেক গল্প শুনেছি। যদিও নিশি আপুর চেয়ে আবির ভাইয়াকে আমি বেশি দিন ধরে চিনি, কিন্তু তাদের ভার্সিটির গল্প শুনতে ভালোই লাগছিল। আজ নিশি আপুর বিয়েতে আমি আর হিমা বেগুনি রঙের একটা ড্রেস পরেছি।
আমরা থাকিও যমজের মতো, আবার আমাদের ড্রেসও যমজের মতো। আমার বাবা বা কাকা কেউ আমাদের একজনের জন্য কোনো কিছু কেনে না, যা কিনবে দুজনের জন্যই। ছোটবেলা থেকেই এমন, তাই কোথাও গেলে সাধারণত আমরা একই ড্রেস পরে যাই। আমি, হিমা আর নিশি আপু সবার সাথে দাঁড়িয়ে আছি। হঠাৎ সেখানে সাহিল ভাইয়ার উদয় হলো। তারপর তিনি আমাকে আর হিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা দুইজন জমজ বোন নাকি? হ্যাঁ, যদিও চেহারায় মিল নেই, তবে দেখতে জমজের মতোই। সব জমজের চেহারায় তো আর হুবহু হয় না। দেখিয়া উনি দেখতে কিছুটা অভিক ভাইয়ের মতো না? আমি তো প্রথমে চমকে গিয়েছিলাম। অমন হা করে তাকিয়ে থাকিস না, পরে আবার ওনার ভাব বেড়ে যাবে। তুই চিনিস নাকি ওনাকে? কই, আমাকে তো বলিসনি কিছু। আরে আমি চিনবো কি করে? কাল ফুপা বলল যে ইনি নাকি ওনার কেমন বোনের ছেলে, তাই শুনলাম আর কি। ও আচ্ছা, তাই বল। আপনারা কি আমাকে নিয়ে কিছু বলছেন? হিমা ওনার কথার উত্তর দিতে যাচ্ছিল, আমি ওকে টেনে ওখান থেকে নিয়ে আসলাম। নিশি আপু আমাদের সাথেই আসলো। তারপর হিমাকে বললাম, তুই শুধু শুধু ওনার সাথে ফালতু কথায় জড়াচ্ছিলি। উনি লোকটা মনে হয় সুবিধার নয়। বর চলে এসেছে, সবাই ওদিকে চলে গেল। নিশিরা সবাই গেলেও আমি আর নিশি আপু যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই রইলাম। বেশি লোকজনের মধ্যে যেতে আমার ভালো লাগে না। নিশি আপুরও হয়তো ভালো লাগে না, কিন্তু তার জিজ্ঞেস করা হলো না। আজ রাতে নিশি আপু হিমার কাছেই ছিল। কাল চলে যাবে জন্য হিমা জোরাজুরি করছিল ওর কাছে থাকার জন্য। নিশি আপুর আজও ইচ্ছে ছিল আমার কাছে থাকার, হয়তো আরো গল্প করতে চেয়েছিল, কিন্তু তা আর হলো না। অনেক চেষ্টা করেও আজ আর আবির ভাইয়ার সাথে কথা বলতে পারলাম না। ভাইয়া অনেক ব্যস্ত ছিল সারাদিন। ফুপুর ছেলে না থাকায় আবির ভাইয়া মিশির অন্য কাজিনদের সাথে অনেক সাহায্য করেছে। তাহলে সাহিল ভাইয়ার সাথে যে আবির ভাইয়ার সম্পর্ক ভালো হয়নি, তা দুজনকে একসাথে একবার দেখেই বোঝা গিয়েছে। আবির ভাইয়া আর নিশি আপু চলে যাচ্ছে জন্য আমার আর হিমার মন কিছুটা খারাপ। এই দুদিনেই অনেকটা আপন হয়ে গিয়েছিল নিশি আপু, কিন্তু বিদায় তো দিতেই হবে। আবির ভাইয়াকে আমি প্রাণ ভরে দেখে নিলাম যাওয়ার সময়। কে জানে আবার কবে সামনে থেকে এইভাবে দেখতে পাবো। আবির ভাইয়ার সাথে আগের মতো কথা হলেও আমি সব সময় এই আশায় থাকি যে হয়তো আজই আবির ভাইয়া আমাকে তার মনের কথাটা জানাবে, কিন্তু না, সেই সময়টা যেন আবির ভাইয়ার আর হয়ে ওঠে না। কথা বললে শুরুতেই বলবে ভালো করে পড়াশোনা করবি। আরে ভাই, পড়াশোনা ছাড়া কি মানুষের জীবনের কিছু থাকতে পারে না? সেই জন্য রাগ করে পরীক্ষার মধ্যে আবির ভাইয়ার সাথে আর কথাই বলিনি, কল করলেও ধরিনি। পড়াশোনার কথা শোনার জন্য আমি তার সাথে কথা বলবো? আজ আমার এসএসসি পরীক্ষা শেষ হলো। আজ ভেবে রেখেছি যে আবির ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলবো, কিন্তু আবির ভাইকে কল করার পর কল রিসিভ করেই বলল, আজ তো পরীক্ষা শেষ, তোর তো মজা। আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, আমার প্যারা শুরু। তার পরীক্ষা কেমন দিলি? অনেক ভালো হয়েছে। ভালো না চাই, রেজাল্টেই জানা যাবে। হিমাও তো বললো ভালো হয়েছে, তোদের ভালো কোনো বিশ্বাস নেই? কেন, শুধু কি আপনারাই ভালো রেজাল্ট করতে পারেন, আমরা পারি না? যত সব ঢং। কথাই চিড়ে ভেজে না, রেজাল্ট দিলেই দেখা যাবে। আচ্ছা এখন রাখি, আমি একটু বাইরে আছি, পরে কথা হবে বলেই কলটা কেটে দিল। রাগে আমার গা জ্বালা করছে। একে তো অপমান করলো, তার উপর আবার মুখের উপরে কল কেটে দিল। পছন্দ করি বলি কি তার 7 খুন মাফ করবো নাকি? আমিও আর কল করব না। বিকেলে আমি আর হিমা অনেক দিন পর হাঁটতে বেরিয়েছি। এমন সময় মা কল করে তাড়াতাড়ি বাড়ি যেতে বলল। আমি আর হিমা প্রায় দৌড়ে বাড়ি চলে গেলাম। তারপর মা বলল, পরীক্ষা শেষ হয়েছে আর দুজনের পাড়া বেড়ানো আবার শুরু হয়ে গেছে। এখন থেকে দুজনে বাড়িতেই থাকবে, দরকার ছাড়া কোথাও যাবে না। কি হয়েছে চাচি? আমাদের পরীক্ষা শেষ, এখনো তো শুধু ঘুরেই বেড়াবো। তোমার বড় কাকার নির্দেশ, তোমরা এখন বড় হয়েছো, কোথাও যাওয়া যাবে না। তিনি নাকি তোমাদের রাস্তার মাঝে দাঁড়িয়ে হাসতে দেখেছে। বড় কাকার কথা শুনে আমি আর হিমা দুজনেই চুপ হয়ে গেলাম। কারণ বড় কাকাকে শুধু আমি আর হিমা নয়, বাড়ির সবাই ভীষণ ভয় পায়। বড় কাকার কথাই এই বাড়িতে শেষ কথা। তার মুখের উপরে কথা বলার সাহস কারণ নেই। আবির ভাইয়ার পরীক্ষা শেষের দিকে, পরীক্ষা শেষ করেই বাড়ি আসবে। আমার কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। আমি বসে বসে ফোন দেখছি। হিমা ওর মামার বাড়ি বেড়াতে গেছে। এমন সময় বাবা চিন্তিত মুখে আমার ঘরে এসে বললেন, হিয়ামা তোকে কাল দেখতে আসবে, তৈরি হয়ে থাকিস। দেখতে আসবে মানেটা কি বাবা? তোমরা কি আমাকে আর পড়াতে চাও না? তুমি বলেছিলে রেজাল্ট দেবার পর আমি কোথাও চান্স না পেলে আমাকে বিয়ে দেবে। আমি সেটা মেনে নিয়েছি। কোচিং করতে যেতে দিলে না, সেটাও মেনে নিয়েছি। কিন্তু এখন হুট করে দেখতে আসবে, এসবের মানে কি? তোর বড় কাকা ছেলে দেখেছে, আমি তো মানা করেছিলাম, কিন্তু বড় ভাই বলল যে আমি এসব কিছুই জানি না, আমি এখনই বিয়ে করব না, ব্যাস। দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যাবে না, এমন করিস না মা, তোর বড় কাকার মান সম্মান আছে না। অবশেষে বাবার অনুরোধে আমি রাজি হয়ে গেলাম। পরের দিন মা আমাকে পুতুলের মতো সাজিয়ে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিল। পাত্রপক্ষ আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। সে অবধিও ঠিক আছে, কিন্তু হঠাৎ ছেলের মা বলে উঠল, দেখা দেখি তো অনেক হলো,
জানারও তো আর কিছু নেই। আমরাই তো। দেখি মা, তোমার বাম হাতটা দাও তো। শেষের কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলল। আমি ওনার কথার কোনো মানে না বুঝতে পেরে সবার সামনে বাধ্য মেয়ের মতো হাতটা বাড়িয়ে দিতেই ছেলেটা আমার হাতের মধ্যে আংটি পরিয়ে দিল। আমার আঙুলে আংটি পড়তেই আমি রাগী চোখে বাবার দিকে তাকালাম। বাবা চোখ নামিয়ে নিল। আমি ওখান থেকে চলে আসার জন্য পা বাড়িয়েছি। তখন বড় বাবা বলে উঠলেন, হিয়া ওখানে বসো। আমি ওনাদের সামনে সোফার উপর বসে পড়লাম। আমার মাথাটা যেন ঝিমঝিম করছে, পুরো পৃথিবীটা মনে হচ্ছে ঘুরছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও আমি ওখানে বসে রইলাম। ওনারা চলে যেতেই আমি রাগে চেঁচিয়ে উঠলাম, বাবা তুমি এখনো চুপ করে আছো? কি বলেছিলে তুমি? আর এখন কি হলো? আমি আংটিটা হাত থেকে খুলতে যাচ্ছিলাম, মা আমাকে বাধা দিয়ে বলল, এসব কি ধরনের ছেলে মানুষই? এই আংটি হাত থেকে একদম খুলবি না। এত ভালো ছেলে সারা গ্রাম খুঁজেও একটাও পাবি? তোর বাবা যা করেছে তোর ভালোর জন্যই করেছে।